হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। না, তোমাকে দেখে দুর্বল মনে হচ্ছে না, তোমার অনেক সাহস, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু একা একা সিংহের সাথে লড়াই করাটা কোনো সাহসী নারীর কাজ নয়, তাই পাশে থাকতে চেয়েছি। কোনো আপত্তি আছে তোমার? নাবিলা খুব শীতল দৃষ্টিতে সায়ানের চোখের দিকে তাকায়। এই চোখগুলোতে কোনো মিথ্যে প্রতিশ্রুতি নেই। নাবিলা বুঝতে পারে এই ছেলেটা মিথ্যে বলছে না, না আছে তার চোখে কোনো রকম ছলছাতুরি, বরং এই ছেলেটির চোখে একরকম আগুন দেখা যাচ্ছে। সায়ন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে এবং নাবিলার হাতে হাত রেখে বলে, তোমার শত্রু আর আমার শত্রু একজনই, তাই আজ থেকে আমরা দুইজন একসাথে শত্রুর বিরুদ্ধে লড়ব। সিয়াম ক্লাবের ভেতরে ঢুকে, কালো শার্ট আর তার চোখে গাঢ় দৃষ্টি, চোখ ঘুরিয়ে খুঁজে কিছু একটা। ঠিক তখনই পেছন থেকে রাইসা সিয়ামের সামনে এসে দাঁড়ান। হালকা ঠোঁট বাঁকিয়ে বলে, কি ব্যাপার, খুঁজছিলে তুমি আমাকে? সিয়াম চমকে না গিয়ে হালকা হেসে বলে, তুমি নিজেই খুঁজে এলে মনে হচ্ছে। ডান্স ফ্লোরের পিছনে হ্যাকিং রাউটার পর্যন্ত যাওয়ার রাস্তা মনে আছে? রাইসা চোখ টিপে বলে, তুমি কি এখনো বিশ্বাস করো আমি অ্যামেচার? হ্যাকিং করতাম ঠিকই, কিন্তু তাই বলে কাউকে না বললে তাকে হ্যাক করে ফেলি না। সিয়াম ছোটে হালকা হাসি টেনে বলে, তবে সেদিন যদি তুমি না থাকতে, হয়তো গুলি খেয়ে এখন আমি ক্লাবের নিচে কোন মুহূর্তে ধরা প্রেম হয়ে পড়ে থাকতাম। রাইসার চোখে একটুখানি মায়া। সে সিয়ামের দিকে তাকায় এবং বলে, তুমি নিজেই আমাকে রক্ষা করেছিলে, মনে নাই? তুমি চাইলে পালিয়ে যেতে পারতে সেদিন, কিন্তু তুমি থেকে গেলে কেন? সিয়াম চোখে এক ধরনের নরম সুর এনে বলে, কারণ হয়তো আমার কারণে পাশে দাঁড়ানো দরকার ছিল। হালকা একটু থেমে যে রাইসা বলে, তাহলে আজ থেকে কেউ কাউকে শত্রু না ভেবে পাশে দাঁড়াবো। সিয়াম হালকা ভ্রু কুঁচকে বলে, সিরিয়াসলি? এত সহজে প্রমিস করে দিলে? রাইসা নাক সিটকে হেসে বলে, চাইলে এখন একটা সিস্টেম হ্যাক করে তোমার ফোনে তোমার নামের ট্যাগ বসিয়ে দিতে পারি। সিয়াম হাসে আর মনে মনে বলে, তুমি তো এখনো ওপেন সোর্স সিকিউরিটি না, ওপেন হার্ট সিস্টেম। নামি দামি শহরের পাশাপাশি এই বস্তিতেও যেমন কষ্টের সৃষ্টি, তেমনি হাসি খুশিরও শেষ নেই। সিয়াম বসে বসে তার মতো গ্যারেজে একটি গাড়ি ঠিক করছে। তখনই দৌড়ে আসে পিয়াল। সে সিয়ামের সামনে এসে তার পকেট থেকে একটা চকলেট বের করে আর বলে, চাচু, এখানে একটা চকলেট আছে, বলো তো এখন এটারে কি করি? আমি খাই নাকি তোমাকে দিই? সিয়াম হতবাক হয়ে পিয়ালের দিকে তাকায়, একটু হাসে আর বলে, একটাই আছে চকলেট, তাহলে তো ওটাই আমার লাগবে। পিয়াল একটু মুখটাকে বাঁকিয়ে বলে, না না, এটা তোমার না, এটা আমার, কারণ এটা আমি আগে দেখছি। তাছাড়া আমি হচ্ছে এই বস্তির হিরো, আমার নাম পিয়াল। বলো তো ঠিক বলছি না? শায়ন একটা দুষ্ট হাসি দিয়ে বলে, ওরে আমার হিরো সাহেব, তবে চকলেট যদি তুমি একাই খাবে তাহলে আমাকে দেখালে কেন? সেই সময় নাবিলা আসে পেছন থেকে। পিয়াল দৌড়ে গিয়ে নাবিলাকে জড়িয়ে ধরে বলে, তুমি কি আবার চকলেট খাচ্ছ? না না, খাচ্ছি না, শুধু ধার নিয়েছি। নাবিলা অবাক হয়ে পিয়ালের দিকে তাকায় আর বলে, ধার নিয়েছো মানে? তোকে কে চকলেট ধার দিল? এই যে কেমন যেন একটা আঙ্কেল আসে না, খালি শুধু মাথা চুলকায়, খালি বলে মাথাটা গাড়ি কেমন করে। জানো আন্টু, ওই আঙ্কেলের চোখগুলো না খুব সুন্দর, একদম আমার মতো। নাবিলা তখন পিয়ালের দিকে তাকিয়ে বলে, তুমি কোন আঙ্কেলের কথা বলছো? আচ্ছা, আমি তোমাকে ওই আঙ্কেলের কাছে নিয়ে যাব, কিন্তু এখন তো আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি একটু যাই।
তা না হলে শায়ের আমার চকলেটটা দিয়ে দিবে। এ কথা বলেই দেয় এক দৌড়। আর এইদিকে সায়ান আর নাবিলা হতবাক হয়ে পিয়ালের দিকে তাকিয়ে থাকে। স্নিগ্ধ এক সকাল, বস্তির বাতাসে যেন এক মিষ্টি অনুভূতি। পাখির ডাক, মাটির গন্ধ আর মানুষের হাসি দিয়ে শুরু হয় সুন্দর এক সকাল। বদর চাচা ধীরে ধীরে এগিয়ে আসে এবং সামনে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলে, এই গলিটা হলো আমাদের রাজ্য। দেখো, আজকে একটা আলাদা বাতাস বইতেছে। বস্তির মধ্যে রেদওয়ান চুপচাপ বসে আছে, কিন্তু চোখে একটু আশার আলো। সে বদর চাচার দিকে তাকিয়ে বলতে থাকে, এতদিন কোথায় ছিলাম বুঝতে পারি না, মাথার মধ্যে কেমন জানি সবকিছু ঘুরতে থাকে। ঘোর কেটে যাবে বাবা, সময় লাগবে। তোমার মধ্যে যে জিনিসটা হারায় গেছিল সেইটা হইল ভরসা। সেইটা ফিরলেই তুমি আবার হাইটা চলবা। ঠিক ওই মুহূর্তে ছোট এক ছেলে ছুটে আসে, তার হাতে একটা খেলনা গাড়ি। দুষ্টুমি ভরা চোখে চেয়ে রেদওয়ানের পাশে গিয়ে দাঁড়ায় আর বলে, তুমি শুধু চুপচাপ থাকো কেন? তুমি কি হাঁটতে পারো না? রেদওয়ান একটু চমকে উঠে, তারপর একটু হালকা হাসি দিয়ে বলে, না তো বাবা, আমি তো এখনো ঠিকঠাক মতো হাঁটতে পারি। পিয়াল হালকা হাসি দিয়ে বলে, বললে কেমন কথা? তুমি এত বড় মানুষ এখনো হাঁটতে পারো না? আর দেখো আমি কত সুন্দর দৌড়াতে পারি। বদর চাচা পিয়ালের দিকে তাকিয়ে বলে, এই হচ্ছে আমাদের বস্তির হিরো, যার সাথে কথা কইলে আমাদের মন ভালো হইয়া যায়। রেদওয়ান পিয়ালের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমার নাম পিয়াল। রেদওয়ান বেশ কিছুক্ষণ পিয়ালের চোখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই যেন তার মাথায় কেমন একটা অদ্ভুত ব্যথা অনুভূত হয়, আর তখনই সে তার মাথার চুল টানতে শুরু করে দেয়। এই অবস্থা দেখে বদর চাচা তাড়াতাড়ি রেদওয়ানকে রুমের ভেতরে নিয়ে যে শুয়ে দেয়, আর পিয়াল ভয় পেয়ে চলে যায়। বুবু, তুমি ওরে কই থেইকা পাইছিলা? ওর মুখের দিকে তাকাইলে অনেক মায়া লাগে। পোলাটা এখন পর্যন্ত তার নিজের নাম ঠিকানা বলতে পারে না। মনে হয় ভালোভাবে চিকিৎসা করাইলে এতদিনে ঠিক হইয়া যাইতো। বৃদ্ধ বদর চাচার সামনে এসে এক খেলি পান দিয়ে খুব আক্ষেপ করে বলতে থাকে, সেই দিন আমি রেল লাইনের পাশ দিয়া ভোরবেলা কাগজ কুড়াইতে কুড়াইতে যাইতেছিলাম, আর নিজের মনেই বলতেছিলাম, রাস্তায় আজকাল আর তেমন কিছু মিলে না। এক একদিন তো শুধু বিয়ারের বোতল আর কতগুলো ছিঁড়া জুতো ছাড়া। হঠাৎ কইরা আমি কিছু একটা লগে পা লাইকা হোঁচট খাই। নিচে তাকাইয়া দেখি একটা যুবক পইরা আছে, মাথায় রক্ত শুকায় গেছে, তার শরীরের মধ্যে অনেকগুলা আঘাত। আমি দৌড়াইয়া তার কাছে যাই। ফ্ল্যাশব্যাক। ওরে বাবা, মানুষ নাকি? মইরা গেল না তো? এই শুনছো বাচ্চা, তোমার কি নিঃশ্বাস চলতেছে? তখন পর্যন্ত রেদওয়ানের একটু দম ছিল। প্রচন্ড রকমের আঘাত তার শরীরের মধ্যে থাকায় সে ভালো মতো চোখ খুলে তাকাতে পারছিল না। বৃদ্ধা তার মাথার কাছে বসে আঘাত দেখে ভালো করে রেদওয়ানের মাথাটা তার কোলে নেয় এবং কানটা তার বুকের কাছে নিয়ে ভালো করে শুনতে পায় এখনো নিঃশ্বাস কিছুটা চলছে। বৃদ্ধার চোখ বড় বড় করে তাকান, তারপর নিজের গায়ে চাদর দিয়ে রেদওয়ানকে মুড়ে ফেলেন। না না, এই অবস্থায় এই পোলাডারে সাইডা গেলে চলবো না। যেমনেই হোক পোলাডারে বাঁচাইতে হইব। বৃদ্ধা চারপাশে তাকান, কিন্তু কেউই আসছে না। তখন তিনি কাঁপা কাঁপা হাতে একটা ঠেলার দিকে যান। ছেলেটাকে সেই ঠেলার মধ্যে উঠিয়ে নিজেই নিয়ে যান হসপিটালে। কিন্তু বৃদ্ধার সবচেয়ে বড় ধাক্কা খান তখনই, যখন ডাক্তার চিকিৎসার পর বলে যে ছেলেটির স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তারপর থেকে ওর ঠাঁই হয় এই আমার ভাঙ্গা ঘরে। বৃদ্ধা এক পাত্রে ভাত গরম করতে করতে বলে, তুই এখনো পর্যন্ত বাজার নিজের নামটাও কইতে পারস না। তোর বাড়িতে কথা কি কবি? কোথায় থাকোস, কে তোর আত্মীয় স্বজন, কিছুই তো কইতে পারস না। রেদওয়ান তাকিয়ে থাকে বোবা চোখে। শুধু একটা শব্দ ফিস করে বলে তারা সারা বিদ্যার চোখে পানি চলে আসে। কে এই ছাড়া? এটা কি তোর বোন না প্রেমিকা? কিছুই তো বুঝতে পারি না। শুধু এই একটা নাম ছাড়া আর কিছু তো কইতে পারস না বাজান। রূপায়ণ
টাওয়ারের 48তম ওমেগা প্রজেক্ট। গোপন বৈঠক। এভাবে ভবনের চূড়ায় বসেছে শহরের অন্ধকারতম সিদ্ধান্তের 3 পক্ষ। চারপাশে অস্ত্রশস্ত্র পাহারা। দেয়ালের পাশে বড় স্ক্রিনে শহরের ম্যাপ। ডন ভিত্তিক মাফিয়া এলাকার সবার সামনে রাখা একটি চুক্তিপত্র। নিচে শুধু 3টি সই বাকি। চুক্তির নাম হচ্ছে ওমেগা কাশফিয়ার এগ্রিমেন্ট। তবে কেউ জানে না এই চুক্তির নিচে জমে আছে এক রক্তাক্ত খেলা। সেখানে সায়ান আর সিয়াম দুজনেই ছদ্মবেশে আলাপ করছে, কিন্তু ওরা জানতো না মহিলা ওয়েটিং লাউঞ্জে বসে আছে এক আগুন চোখের নারী। তুমি যদি সত্যি যুদ্ধ থামাতে চাও, তবে এই চুরির নিচে চুরি লুকিয়ে রেখো না গ্রে। দুজনেই ছায়া থেকে খেলছো। তোমার রক্তে আগুন আর আমার শিরায় বিষ। আমরা দুজনই জানি এই শহর কেবল আগুনে পুড়েই শান্ত হয়। সিয়াম আর সায়ান মুখোশের আড়ালে বসে থাকা পরিচিত এক মুখ। শত্রুর অভিনয় করছে দুজনেই। এখন আলোয় আসো, নাহলে শহর তোমাদের কিরে ফেলবে। তুমি এই শহর বাঁচতে এসেছো না, তুমি তোমার বাবার মৃত্যুর হিসাব মেলাতে এসেছো। সিয়াম ঠান্ডা গলায় বলে, তুমি যদি আগুন হও, তবে আমি সেই কলম যে রক্ত ছাড়া যুদ্ধ থামাতে পারে। তবে চাইলে তোমার রক্ত দিয়েও লিখতে পারে। ঠিক তখনই এক প্রহরী কানে কিছু শুনে ঘেমে ওঠে। বলতে থাকে, ওমেগা হেলথে একটা ওয়ার্ন সিগন্যাল, ডিটেক্টেড স্নাইপার। আর তখনই একটা শব্দ হয়, ধুম। একটা জানালার কাঁচ ভেঙে পড়ে। বিস্ফোরণের গ্রেনেড ছুড়ে দেয়া হয়েছে 46তম তলা থেকে। সবার চোখে আতঙ্ক। মিস্টার গ্রে, চুক্তি এখন শেষ, খেলা শুরু। সায়ান তার কোমর থেকে ব্লক পিস্তল বের করে। মিস্টার গ্রে পালিয়ে যায়। ভেতরের গোপন কনফারেন্স লিপ থেকে প্রহরীরা গুলি বর্ষণ শুরু করে। সায়ান আরো গর্জে ওঠে আর বলতে থাকে, আয়, আমার আগুন খুঁজছিলি তো, আজ নিজের শরীর পোড়া। গুলির শব্দ হতে থাকে। সিয়াম একটা মেটাল সিঙ্ক তুলে সায়ানকে কভার দেয়। তোমাকে এই ভবন থেকে জীবিত বের করতেই আমি এসেছি। কিন্তু চারজনে আসা সেই সিন্ডিকেটেড ফাইলটা কি পাওয়া গেছে? সিয়াম চোখে ঠান্ডা আগুন নিয়ে বলতে থাকে, পেয়েছি। ওটা আমাদের জন্য ভীষণ প্রয়োজন, কারণ আমরা দুজনেই জানি গ্রে বাঁচলে শহর পুড়ে যাবে। অন্যদিকে মিস্টার গ্রে রাস্তানায় মেন মনিটরের স্ক্রিনে ফুটে উঠেছে এক ভিডিও ফুট। তাতে দেখা যাচ্ছে হ্যাকার সিস্টেমে ঢুকছে রাইসা। মিস্টার গ্রে চেয়ার চেপে বলে, তাহলে তুমি ডাবল এজেন্ট ছিলে? আমার মধ্যেই আমাকে খুঁজে শেষ করতে এসেছো? তখনই তার এক সহকারী চিৎকার করে, স্যার এই দেখুন। বলতে থাকে, তোমার এই বিষে ঢুকেছো, আমি আজ তোমাদের টিস্যু ছিঁড়ে ফেলবো। 3 জন মুখোশধারী এজেন্ট এগিয়ে আসে একসাথে। রাইসার কোমর থেকে 9am বের করে ড্যাশিং বোর্ডে গুলি ছোড়ে। একজনের মুখোশ খুলে পড়ে। চোখ খুলে দেখেই সে রাইসার দিকে তাকিয়ে বলে, তুমি গ্রে এর গড়লোক হয়ে এটা করছো? কাঁপা কাঁপা গলায় বলে, আমি ওর ঘরে না, আমি রক্তের ভেতরে ঢুকেছি। শুধু বিষ বের করতে সিয়াম ও রাইসা মুখোমুখি সিঁড়ি ঘরে একসাথে। পরে দুজনের চোখে ক্লান্তি। টান টান উত্তেজনার মুহূর্তে দরজা আটকে ফেলে 4 জন প্রহরী। ধীরে ধীরে এগিয়ে আসে সেই আগুন চোখের নারী। সে আর কেউ নয়, নাবিলা। সেখানে এসেছিল একজন সার্ভিস কর্মীর ছদ্মবেশে। হাতে ট্রে, গায়ে কালো স্যুট, মাথায় টুপি, চোখে ঠান্ডা রাগ। তারও একমাত্র কাজ ছিল ফাইল খুঁজে বের করে চুপি চুপি বেরিয়ে যাওয়া। কিন্তু সব লন্ডভন্ড হয়ে যাওয়ার পর 2 জন মুখোশধারী এগিয়ে আসে তার দিকে। সাথে সাথেই নাবিলা তার পকেট থেকে একটা মুখোশ বের করে। ওটা দিয়ে সে তার মুখ কাভার করে নেয় এবং লাফ দিয়ে এক গুন্ডার গলায় হাঁটু মারে। আরেকজন পেছন থেকে আসলেই তাকে উল্টে ফেলে দিয়ে মুখে ঘুষি দেয়। তুলকালাম কাণ্ডের শব্দে সায়ান বুঝে যায় কিছু একটা গন্ডগোল হচ্ছে তার পেছনে। হঠাৎই পেছন থেকে এক গুন্ডা নাবিলাকে ধরতে যাচ্ছিল। সায়ানের হাতে থাকা ইলেকট্রিক স্ট্যান্ড গানটা কষিয়ে বসে দেয় তার ঘাড়ে। তখনই সায়ান পিছু ফিরে বলে, কে তুমি মেয়ে? আর সবকিছু লন্ডভন্ড হয়ে যাওয়ার পরও এখানে কি করছো? তখনই মুখোশ পরা নারী কণ্ঠটি বলে ওঠে, আমি না থাকলে ফাইল নিবে কে অফিসার? মুখোশের আড়ালে নাবিলার ঠোঁটে থাকা হাসিটা কিন্তু কিছুই দেখা যায় না।
জানি না কে তুমি, তোমার এখানে ঢোকার দরকার ছিল না। ফাইলের জন্য আমরা যথেষ্ট ছিলাম। তখনই পাশ থেকে কয়েকজন এগিয়ে আসতে গেলে আমি মেয়েটার হাত ধরে দুজনেই ছাদে উঠে যাই। রাইসা, তুমি সিস্টেম বাঁচাতে এসেছো আর আমি ভাঙতে এসেছি। তুমি বিষ, আমি ওটার ওষুধ। তবে একদিন শহর বুঝবে, সবচেয়ে বিষাক্ত চুমুটা প্রেম দিয়ে শুরু হয়। একসাথে থাকলে মিস্টার গ্রেকে শেষ করা যাবে। পাশে থাকতে চাই। সিয়াম হেসে উঠে বলে, আমি পাশে থাকি না, আমি ছায়া হয়ে ডেকে ফেলি। তারপর সিয়াম আর রাইসা দুজনেই ছাদে চলে আসে এবং সেখান থেকে গোপনে লিফট দিয়ে নিচে নেমে যায়। সায়ান মুখোশে থাকা মেয়েটির হাত ধরে বলে, এখান থেকে যাবে না এখানে দাঁড়িয়ে থেকে ওদের হাতে ধরা খাওয়ার ইচ্ছা আছে? মুখোশের আড়ালে থাকা মেয়েটা শুধু মাথা নাড়িয়ে না বলে। তারপর আমরা দুজন হোটেল থেকে চলে আসি। পেছনে পড়ে থাকে মুখোশ, রক্ত আর একটা ধ্বংস হয়ে যাবার মিটিং। বাইরে বের হওয়ার সময় হঠাৎ করে নাবিলার মুখোশটা খুলে যায়। আমি অবাক হয়ে নাবিলার চোখের দিকে তাকিয়ে থাকি। তাহলে এতক্ষণ ওইটা তুমিই ছিলে? জনাব। দুজনেরই চোখে চোখ। নাবিলা বুঝতে পারে এই ছেলেটা সত্যিই তার পাশে আছে। একদিন হঠাৎ সন্ধ্যায় নাবিলা বস্তিতে আসতেই বিদ্যুৎ চলে যায়। বৃষ্টি হচ্ছিল বাইরে। ধীরে ধীরে বৃষ্টি তুমুল আকার ধারণ করে। গ্যারেজের ভিতরে অল্প আলোয় সায়ান একটি অস্ত্র প্রেস ঠিক করছিল। হঠাৎ দরজায় নাবিলা এসে দাঁড়ায়। শাড়ির আঁচল ভিজে গায়ের সাথে লেগে গেছে। সায়ান তাকিয়ে থাকে কিছুক্ষণ। নাবিলা কিছুটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, কি ওইভাবে তাকিয়ে আছো কেন? তোমার ড্রোন এখন কাজ করছে না? সায়ান হেসে দিয়ে বলে, কিন্তু এখানে চোখের সামনে লাইভ ভিডিও দেখতে পাচ্ছি, যেটা ড্রোনেও আসবে না। তাই তো চোখ অন্যদিকে সরছে না, না চাইতেও চোখ ওইখানেই আটকে আছে। নাবিলা হেসে বলতে থাকে। এ কথা বলেই নাবিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। দুজনের চোখে চোখ পড়ে। চারদিকে নিস্তব্ধতা, বাইরে প্রচন্ড বেগে বাতাস আর বৃষ্টির তুমুল শব্দ। ধীরে ধীরে বৃষ্টি তার তুফানে আকার ধারণ করে। মনে হচ্ছিল যেন এই শব্দ গ্যারেজের চালটা এখনই উড়িয়ে নিয়ে যাবে। সায়ান নাবিলার হাতটা ধরে তার রুমে চলে আসে। নাবিলার শরীর বেশি অর্ধেকই ভিজে গিয়েছে। ভেজা শাড়ি পেটের সাথে এমনভাবে লেপ্টে আছে যে তার ফর্সা পেট শাড়ির আবরণ ভেদ করে সায়ানের চোখে তীব্রভাবে তীরের মতো বিচ্ছে। সায়ান যেন ইচ্ছে করেও তার চোখ সরাতে পারছে না। নাবিলার মেদহীন পেটের ভাঁজ দেখে গলা শুকিয়ে আসছে সায়ানের। নাবিলার চোখ পড়তেই সে চমকে তাকায় সায়ানের চোখে। হয়তো এ চোখে এমন কিছু ছিল যেটা চমক, দ্বিধা আর আকাঙ্ক্ষা। সে কিছু না বলেই ধীরে ধীরে এগিয়ে আসে নাবিলার কাছে আর বলে, তুমি এতটা ভিজে গেলে কি করে? নাবিলা কাঁপা কাঁপা গলায় বলে, হঠাৎ বৃষ্টি চলে এলো, আমি বুঝতে পারিনি হঠাৎ এতটা বৃষ্টি বেড়ে যাবে। তার হাত ধীরে ধীরে উঠে এসে ছুঁয়ে যায় নাবিলার কাঁধ। চোখে চোখ পড়ে যায়। সময় থেমে যায়, যেন সায়ানের চোখ একটা প্রশ্ন আর নাবিলার চোখে নিস্তব্ধ সম্মতি। ধীরে ধীরে সায়ান তার হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় নাবিলার গলা। তার আঙ্গুলটা এসে থেমে যায় নাবিলার থুতনির কাছে। তারপরে ধীরে ধীরে নামতে থাকে তার গলার দিকে, বুকের কাছে। নাবিলার নিঃশ্বাসটা যেন কেঁপে ওঠে। সে চোখ বন্ধ করে ফেলে আর সায়ান ধীরে ধীরে তার কাঁধ থেকে ভেজা শাড়ির আঁচলটা সরিয়ে ফেলে। মুহূর্তটা ছিল এক নিস্তব্ধ স্বীকারোক্তি, এক না বলা ভালোবাসা, শরীরের ভাষা নয়, যেখানে ছিল শব্দের চেয়ে বেশি স্পর্শের উচ্চারণ। ধীরে ধীরে সায়ান তার মুখটা নামিয়ে আনে নাবিলার গলার কাছে। বাইরে তখন বজ্রপাত সহ ঝড় বৃষ্টি চলছে, আর এক হৃদয় যেন বৃষ্টির নীরব সমন্বয় চলছে। সায়ানের বুকের কাছে নাবিলাকে আগলে রেখেছিল কিছুক্ষণ। এ অদ্ভুত নীরবতায় কেবল বৃষ্টির শব্দ বাইরে আর ভেতরে দুজন মানুষের নিঃশ্বাস মিশে যাচ্ছিল। নাবিলার শরীর তখনও কাঁপছে, হালকা ঠান্ডা আর সায়ানের আকস্মিক স্পর্শে। সায়ান তার কপালের কাছে ঠোঁট ছুঁয়ে বলে, এই ঠান্ডার মধ্যে তোমার জ্বর এসে যাবে, কিছু শুকনো কাপড় পরে নাও। নাবিলা একটু নিচু গলায় চোখ নামিয়ে বলে, এখানে কাপড় পাবো কোথায়? তুমি একটু বের হও, আমি গাটা মুছে নিই। সায়ান একটু ইতস্ত করলো, কিন্তু বের হতে চাইল না। তার কণ্ঠটা একটু নিচু হয়ে গেল এবং সে বলল, এই মুহূর্তে আমার মন কিছুতেই স্থির থাকছে না।
তুমি চাইলে আমি বের না হয়ে আমি নিজেই মুছে দিতে পারি তোমার শরীর। নাবিলা চমকে চাইলে সায়ন হেসে দেয় আর বলে, আমি কি করব? তোমার চোখের দিকে তাকালে তোমার ভেতরে চুলের ফাঁক দিয়ে মুখটা আরো সুন্দর দেখাচ্ছে। এ কথা বলেই সায়ন ধীরে ধীরে এগিয়ে আসে আর তার আঙ্গুল নাবিলার গাল ছুঁয়ে বলে, তুমি চাইলে আজ আমি তোমাকে ছুঁয়ে দিতে পারি। তারপর সায়নের ঠোঁট এসে থেমে যায় নাবিলার কানের কাছে। নাবিলার কানের কাছে ফিসফিস করে সায়ন বলে ওঠে, ভিজে যাওয়া এই কাপড়ের নিচে তোমার শরীরটাকে এক একটা কবিতা মনে হচ্ছে, আর এই কবিতাটাকে আমি পড়তে চাই, অনুভব করতে চাই। নাবিলা চোখ বন্ধ করে ফেলে। তার বুকের ভিতর যেন কোনো এক চাপা আগুন ছড়িয়ে পড়েছে। এই তো সেই ছেলেটা যাকে শুরুতে সে বিরক্তকর ভাবত এবং গ্যারেজের মধ্যে দেখে হয়তো তার একটু মুখ বাঁকিয়ে কোনো অসহ্যকর ছেলে মনে হতো, কিন্তু এখন সেই ছেলেটার হাত তার কোমরের ওপর আর ঠোঁট ঠিক তার কপালের মাঝ বরাবর। বাহিরে ঝড়ের গর্জন, ভেতরে ঠোঁটের নিরক্ষীয় জোয়ার। সায়ান ধীরে ধীরে নাবিলার গালে, তারপরে গলার কাছে একেবারে আলতো করে চুমু দেয়। নাবিলা চোখ বন্ধ করে রাখে। নাবিলা তার বুকের উপর মাথা রাখে, চোখ বুজে এক গভীর নির্ভরতা খুঁজে পায় সায়ানের বুকে। সায়ানের হাত তখন তার ভেজা কাপড়ের উপর দিয়েই পেট ছুঁয়ে যায়। ভেজা কাপড়টা এমনভাবে শরীরে আটকে আছে যেন তার আর কিছুই নেই, মাঝখানে শুধু তারা দুজন আর শরীরের ঘ্রাণ। সায়ান ফিসফিস করে বলে, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। তোমার অভিমান, হাসি এবং তোমার অভিযান সবটাই এখন নিজের। নাবিলা ধীরে ধীরে মুখ তোলে, চোখে জল, ঠান্ডা কাঁপুনি নিয়ে ধীরে ধীরে সে বলে, কেমন স্পর্শ! আমি চাই না আমাদের মধ্যে কোনো ভুল হয়ে যাক। সায়ান এক পলক তাকিয়ে থাকে, তারপর বলে, তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকো, আমি কোনো কিছু ভুল হতে দেবো না, আজও না, কালও না। তুই শুধুই আমার, তোর দুঃখ কষ্ট, তোর যন্ত্রণা সবটুকুই আমার। পুরনো শহরের নির্জন রেস্ট হাউসের ভেতরে ছাদে বসার জায়গা। সময় তখন আনুমানিক 7:45। পেছনে আলো অন্ধকারের শহরে আলোর রেখা। বাতাসে হালকা ধোঁয়া, কফি আর বারুদের গন্ধ মিশে আছে, যেন বাইরে বৃষ্টি নেমেছে টুপটাপ। আর ছাদের নিচে বসে আছে দুইজন, সিয়াম ও রাইসা। কিছুক্ষণ পরেই সেখানে সায়ান আর নাবিলা একসাথে ঢুকলো। নাবিলার গাঢ় নীল শাড়িতে চোখে ঠান্ডা আগুন। সায়ান ধূসর রঙের শার্ট, বুক পকেটে ছোট রিভলভার, কোমরে ব্যাজ, কিন্তু পকেট খুলে রেখেছে। সে আজ এখানে এসেছে একদম অন্যরকম লুকে, কারণ সে এক যোদ্ধা। সামনের টেবিলে বসে সিয়াম, হাতে কফির কাপ, তার হাসিটা রহস্যময়। রাইসা কোনার দিকে ল্যাপটপ খুলে বসেছে, গ্লাসে সল্টেস কফি। সায়ান আর নাবিলা এসে চেয়ার টেনে বসে পড়ে। সময় কম, কথা কম বলেই কাজ করতে হবে। কাল রাত আমাদের জন্য নয়, ওদের শেষ রাত বানাতে চাই। নাবিলা চোখ সোজা করে রাইসার দিকে তাকিয়ে বলে, তুমি কি ব্ল্যাক মার্কেট সার্ভার হ্যাক করে রেখেছো? রাইসা তার চোখ না তুলেই টাইপ করতে করতে বলে, তোমার হোয়াটসঅ্যাপ লোকেশন ট্র্যাকার, এমনকি ক্লাবের ভিআইপি লাউঞ্জে কি গান বাজবে তাও আমি ঠিক করে দিতে পারি। রাইসার ঠোঁটে হালকা বাঁকা হাসি। সায়াম কফির কাপে চুমুক দিতে দিতে বলে, তাহলে এবার কাজের কথায় আসি। আমরা কে কি রোলে ক্লাবে ঢুকবো সবাই ঠিক করে নিন। সায়ান সিরিয়াস ভঙ্গিতে টেবিলের উপর ম্যাপ ছড়িয়ে দিয়ে বলে, এখানে কেটে থাকবে ভিআইপি, ও ডান পাশে ব্ল্যাক মার্ক। সেই দিনের মতো যেন কোনো ভুল না হয়ে যায়। রাইসা শীতল চোখে বলতে থাকে, ডাটা আমার ফোনে, কিন্তু ট্রিগার তোমাদের হাতে। ট্রিগার চেপে দিতে যেন ভুল না হয়। সবাই একসাথে হাতের ওপর হাত রেখে শুরু করে মিশন, কারণ ওদের চারজনের লক্ষ্য একটাই। রাত 10:45। শহরের প্রান্তে ব্ল্যাক ভেলভেট ক্লাবে চাঁদের আলোয় ঝলমল করা একটি নিষিদ্ধ জগতের দরজা। সায়ান কালো স্যুটে নিখুঁত চোখে, নাবিলা গভীর লাল গাউন, ঠোঁটে বার্নিং রেড লিপস্টিক, সিয়াম ক্যাজুয়াল স্মার্ট জ্যাকেট, এর ভেতরে ওয়্যারলেস এয়ারপিস, রাইসা সিলভার শার্ট, গিটার ড্রেস, হাতে কফির মগের মতো করে ক্যামেরা হোল্ডার লাগানো। সায়ান মাথায় হেড, গলার নিচে ক্রিয়ম মাইক সেট করে বলতে থাকে, এই ক্লাবটা শুধু নাচ গানের জায়গা না, এখানে গেলে আজ রাতে একটা বড় ডিল ক্লোজ করতে যাচ্ছে। আমাদের লক্ষ্য তার সাইন হয়ে যাওয়ার আগেই তথ্য তুলে নেওয়া।
আমার লক্ষ্য সেই ফাইল যা আমার ভাইয়ের মৃত্যুর সব উত্তর লুকিয়ে রেখেছে। আমি ওটা চাই আজই। সিয়াম ডিভাইস দেখিয়ে বলে। ওদের নেটওয়ার্কে ঢুকেছি আগে। ইনসাইড ক্যামেরাগুলো 40% আমি নিয়ন্ত্রণে এনেছি। ফাইলটা হয়তো ব্যাক রুমে। রাইসা গম্ভীর চোখে একবার লিপ গ্লস ঠোঁটে লাগাতে লাগাতে বলে, আমার কাছে পেন ক্যামেরা, কানের দুলে ট্র্যাকিং চিপ। কেউ যদি কিছু বোঝে আমি ওদের দৃষ্টি ঘুরিয়ে দেব। চারজন ঢুকে পড়ে জনতার ভিড়ে ছদ্মবেশে। নাবিলা একেবারে সামনের দিকে গিয়ে বসে, একটা রেড মনিটরিং এর পাশে যেয়ে বসে। ওই ব্ল্যাক মার্ক স্যুটের লোকটা ওর কাস্টমার লিস্টে কারা কারা আছে জানলে ভালো হতো। তারপর সে হাসতে হাসতে বারের মেয়েটার সঙ্গে কথা বলতে থাকে, ফাঁকে চোখ চালায় চারপাশে। চোখ চলে যায় পাশে ভিআইপি সেকশনের দিকে। সায়ান ড্যান্স ফ্লোরে এক মহিলার সাথে নাচতে নাচতে মাইক্রোওয়েভে এসে ফিসফিসিয়ে বলে, নাবিলা, পেছনে ভিআইপি রুমের দরজা খোলা হয়েছে। গেরে সেইখানে ঢুকছে। এখন ওর সাথে 3 জন লোক আছে। ঠিক আছে, তুমি পেছনের সার্ভার রুম ট্র্যাক করো, আর রাইসা তুমি সিকিউরিটি গার্ডকে ফাঁকি দাও। আমি ওদের রুমের ভিতরে যাব একজন বেলে ডান্সার হিসেবে। রাইসা তখন এক গার্ডের সামনে যেয়ে বলতে থাকে, তুমি কি নতুন এসেছো এই ক্লাবে? তোমার চোখ মনে হচ্ছে অনেক কিছু জানে। গার্ড লজ্জা পায়, কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। এআরপিসি বলে ভালোই করে ছড়াচ্ছে। আমি এখন ব্যাক ইন সার্ভারে ঢুকেছি। অপারেশন বিল্লা নামের একটা ফোল্ডার পেয়েছি। ফাইল কপি করছি। ওরা এখানে এসেই পড়বে। অপরদিকে মিস্টার গ্রে সিগারেট হাতে হালকা রাশিয়ান অ্যাকশনে নাবিলার দিকে তাকিয়ে তার ফিগার আর সৌন্দর্য দেখে বলতে থাকে, হেই ডার্লিং, ইউ আর সো লুকিং গর্জিয়াস। তুমি নতুন? কে পাঠিয়েছে তোমায়? নাবিলা হাসি মুখে চোখের ইশারা করে গ্রের দিকে কিছুটা এগিয়ে যায়। তার হাতের আঙ্গুল দিয়ে গ্রের গালে আস্তে আস্তে স্লাইড করতে করতে বলে, ইউ আর সো মন্টেক হ্যান্ডসাম। তুমি তো আমাকে খুঁজছিলে মিস্টার গ্রে। আমি শুধু একটু নাচ করতে এলাম, মিটিংয়ের আগে তোমার মনটা হালকা করার জন্য, আর তোমাকে কিছুটা রোমান্টিক মুহূর্ত উপহার দেওয়ার জন্য। তারপর মিউজিক শুরু হয়, সে নাচতে শুরু করে। নাবিলা এমনভাবে নাচছিল গ্রের সাথে যেন সে ইচ্ছে করে ঘনিষ্ঠ হতে চাচ্ছে। নারী লোভী গ্রে তো নাবিলার সৌন্দর্য আর তার জিরো ফিগার দেখে ফিদা হয়ে যায়। আর এই সুযোগে নাবিলা গ্রের সাথে ঘনিষ্ঠ হওয়ার অভিনয় করে গ্রের মাইন্ড ঘুরিয়ে ফেলে। ধীরে ধীরে সে রুমের ফাইল টেবিলের দিকে এগিয়ে যায়। সায়ন চোখ এদিক সেদিক ঘুরিয়ে ফিসফিস করে বলে, নাবিলা, এখনই সময়। ডান সাইডে ঘুরে গিয়ে ফোল্ডারটা নিজের স্কার্ফে ঢোকাও। তখনই হঠাৎ পেছন থেকে গুলি চালানোর আওয়াজ। ক্লাবের এক অংশে গোলমাল শুরু হয়ে যায়। এক লোক বুঝে ফেলেছে আমি সার্ভারে ঢুকেছি। ক্লাবের ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করছে। তুমি বের হও এখনই। আমি বাইরে যাওয়ার পথ ক্লিয়ার করছি। নাবিলা, ফাইলটা পেয়েছো? নাবিলা হাঁপাতে ফিসফিস করে বলে, পেয়েছি। অপারেশন বিল্লা, আমার ভাইয়ের মৃত্যুর রহস্য এখানেই আছে। চারপাশে নিস্তব্ধতা। শহরের এক প্রহরের অন্ধকারের একটা ক্লাব থেকে 4টি ছায়ামূর্তি বেরিয়ে এলো। নকল গ্ল্যামার সাজানো মুখ আর চতুরের ফাঁকে তারা নিজেদের মূল রূপে ফিরল। কাজটা কঠিন ছিল, কিন্তু তারা পেরেছে। সায়ন একটা মুচকি হাসি দিয়ে বলল, ভেতরে ছিলাম। কেউ ডান্সার, তো কেউ রহস্যমান, ও আর কেউ ডিটেকটিভ। বাইরে বের হচ্ছে বিপ্লবী হয়ে। আজ থেকে খেলা আমরা শুরু করলাম ঘেরের বিরুদ্ধে। নাবিলা চোখে জল মুছে আর বুকের সাথে ফাইলটা জড়িয়ে ধরে বলল, এটা শুধু মিশন না, এটা আমার ভাইয়ের আত্মার জন্য প্রার্থনা। এই ফাইলটা সত্য লুকিয়ে আছে। এবার তুমি পার পাবে না গ্রে। সায়ন তাদের ব্যাগে কিছু একটা লুকিয়ে বলে, ঘেরের ডিটেলস তথ্য সব আমার ব্যাগে। এবার ধ্বংস শুরু। নাবিলা দম নিতে নিতে চোখে একটু ক্লান্তি ভাব নিয়ে বলে, ভেবেছিলাম ধরা পড়ে যাব। শেষ মুহূর্তে যখন ওই গ্রের সাথে থাকা পার্টনারটা আমার দিকে কেমন কেমন করে তাকাচ্ছিল, জানি না কিভাবে নিজেকে সামনে নিয়েছি। রাইসা হাসি চাপাতে চাপাতে বলে, ওই ব্যাটা মনে হয় তোমার প্রেমে পড়ে গেছে গো। নাচটা একটু বেশি সুন্দর করে ফেলেছিলে। সিয়াম হালকা গম্ভীর গলায় বলে, হাসি বাদ দাও, এখন সোজা ভাগো এখান থেকে। ওরা টের পেরে ক্লাব ছেড়ে ফেলবে।
চারজন হুড়মুড় করে বাইক নিয়ে ছায়ার ভেতর দিয়ে গলি গলি পেরিয়ে নিজেদের রাস্তা ভাগ করে নেয়। তবে নাবিলা তখনও দুলছিল ক্লান্তিতে। রাস্তাঘাট প্রায় ফাঁকা, হঠাৎ আকাশ কালো হয়ে এলো। বৃষ্টির শব্দে মাটির কাঁচা রাস্তা, জলের ধ্বনি, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। সায়ন নাবিলার দিকে তাকিয়ে বলে, তুমি একা কিভাবে আসবে? আকাশের অবস্থা খুব খারাপ, ঝড়টা আরো বাড়বে মনে হয়। আমি একাই পারবো, চিন্তা করো না। সায়ন তখন নাবিলার দিকে তাকিয়ে কঠোর স্বরে বলতে থাকে, এমনিতেই তো অনেকখানি ভিজে গেছো, তোমার তো জ্বর আসবে। নাবিলা চোখটা নামিয়ে ধীরে বলতে থাকে, এই অবস্থায় কোথাও যাওয়ার উপায় পাচ্ছি না। আমি ভাবছি রাস্তার মোড়ের সাইডটাতে একটু বসে থাকবো, তারপর বৃষ্টি থামার পর চলে যাব। কিন্তু বৃষ্টিটা এতটাই বেড়ে যাচ্ছে, যাওয়ার মতো সাহসই পাচ্ছি না। পাগল নাকি? চলো আমার সাথে, ওইটা তোমার নিজেরই ঘরের মতো নিরাপদ হবে। ভয় পেও না, আমি তোমার পাশে থাকবো, শুধু একজন বন্ধু হয়ে। নাবিলা কিছুটা ইতস্ত বোধ করতে থাকে এবং সে একা যাওয়ার জন্য পা বাড়াতেই সায়ন ধমক দিয়ে বলে ওঠে, নাবিলা, জেদ করো না। এই রাস্তায় এই রাতে একা মেয়ে মানেই বিপদ। তুমি আমার সঙ্গে চলো, আমার একটা জায়গা আছে। এক ঝোড়ো হাওয়া এসে কথা কেটে দেয়। দূরে বিদ্যুৎ ঝলকানি, তারপর ঘন ঘন বজ্রপাত। আকাশ যেন আর শান্ত নেই। তুমুল বেগে ঝড় শুরু হয়। সায়ন নাবিলাকে একা যেতে দেয় না, একরকম জোর করে তার সাথে নিয়ে আসে। আর নাবিলা বাধ্য হয়ে সায়নের কথায় রাজি হয়। বস্তির সরু গলিতে প্রবেশ করলো তারা। হঠাৎ এমন জায়গায় যেখানে মানুষ যেমন কাঁদে তেমনি গোপনে ভালোবাসে। একটা অন্ধকার গলির ভেতরে সায়ন একটা ছোট্ট লোহার গেট খুলল। সেই দরজার ওপাশে ছিল তার গোপন ঘর। একটি টিনের ছাউনিতে নিজের রক্ষিত যত্নের কিছু স্মৃতি। নাবিলা আশ্চর্য হয়ে সায়নের দিকে তাকায়। এই জায়গাটাও তোমার? এতদিন জানতাম না তো এখানে কোনো ঘর আছে। সায়ন চোখ নামিয়ে নিয়ে বলে, সব জানলে সম্পর্ক টিকে থাকে না। কিছু কিছু জিনিস নিজের মধ্যেও রাখতে হয়, সব না জানাটাই ভালো।